নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর আরো বারো নিয়ে মধুবন্তীর সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। শুরুতেই যে খবরে নজর রাখবো আমরা, রাজভবনের সামনে ধর্নায় বসতে চান কে? শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে তার এই কর্মসূচি। অনুমতির জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, এখনো চিঠির জবাব পাইনি। তৃণমূলকে ধর্নার অনুমতি দেওয়া হয়েছিল, আমাদের কেন দেওয়া হবে না, এমনটাই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করব, 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করব, কোচবিহার যাওয়ার আগে বললেন শুভেন্দু অধিকারী। এবং তার ভোট পরবর্তী যে হিংসা তার প্রতিবাদে তার যে কর্মসূচি অর্থাৎ ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচির কথাই আজকে তিনি বললেন তার বক্তব্যে। দেবপম সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবপম, রাজভবনের সামনে এবার ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী, ঠিক কি কর্মসূচি, তার কি চাইছেন বিরোধী দলনেতা, কি কি বিষয় তিনি তুলে ধরতে চান? দেখো, তুমি আগে জানো যে বিরোধী দলনেতা তিনি শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গিয়েছিলেন, কিন্তু পুলিশের ঘেরাটপের ভেতরে কিন্তু প্রায় 1 ঘন্টা তাকে অপেক্ষা করে তাকে কিন্তু ফিরে আসতে হয়েছিল। তিনি রাজভবনে ঢুকতে পারেননি এবং তার সাথে কিন্তু যারা ভোট পরবর্তীকালে হিংসায় যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে সঙ্গে করে নিয়ে কিন্তু বিরোধী দলনেতা গিয়েছিলেন রাজভবনেতে রাজ্যপালের সাথে কথা বলাতেন, কিন্তু সেখানেতে পুলিশ তাদের পারমিশন দেয়নি। এরপর তিনি দ্বারস্থ হয়েছেন কোর্টে এবং কোর্টে দ্বারস্থ হওয়ার পর কিন্তু তিনি ক্লিয়ারেন্স পেয়েছেন এবং তিনি আবারও প্রায় 1000 জনকে নিয়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছেন। যদি পুলিশ পারমিশন দেয় তো ভালো, এবং যদি না দেয় পুলিশকে আরেকটি রিমাইন্ডার চিঠি তিনি পাঠাবেন। যদি তাতেও যদি পারমিশন বা কর্ণপাত পুলিশ না করেন, তিনি কিন্তু 1000 জনকে নিয়ে কিন্তু রাজভবনের সামনে ধর্নায় বসবেন এবং পরবর্তীকালে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদমই ধন্যবাদ জানাবো। দেবপম সরকার আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে। এই ধর্না কর্মসূচি অনুমতির জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী কি বলেছেন এর প্রসঙ্গে শুনে নিন একবার। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট। বাইরে ধর্ণা তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে, আমাদের দেবে না কেন? রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী, তার প্রতিবাদ ভোট পরবর্তী হিংসার, এবং এই প্রতিবাদেই তিনি ধর্না কর্মসূচির কথা ঘোষণা করলেন। তিনি বলেছেন যে অনুমতির জন্য পুলিশ কমিশনারকে চিঠিও দিয়েছেন তিনি। একদমই তাই। এবং রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এর আগেই রাজভবনের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের কথা ছিল, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়, এমনই অভিযোগ তুলেছিলেন তিনি। এবং এরপর দীর্ঘক্ষণ আমরা দেখি গত বৃহস্পতিবার সন্ধ্যে দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা, এবং শেষ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বিরোধী দলনেতা। এবং গতকাল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা এবং সেখানে বিচারপতি অমৃতা সিনহা তিনি জানিয়ে দেন যে পুলিশের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে এবং অবশ্যই দেখা করবার জন্য রাজ্যপালের কাছে নতুন করে আবেদন করতে হবে, এমনটাই জানান বিচারপতি। এবং তারপর আজ ধর্ণা কর্মসূচির কথা বলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। অরূপবাবু, রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে তার এই কর্মসূচি, এবং তিনি বলেছেন যে অনুমতির জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন, এখনো চিঠির জবাব পাননি। তৃণমূলকে ধর্নার অনুমতি দেওয়া হয়েছিল, আমাদের কেন দেওয়া হবে না, এই প্রশ্নই তুলেছেন তিনি। দেখুন, ছোটবেলায় আমরা ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়েছি। কাকের খুব শখ হয়েছিল ময়ূর হওয়ার জন্য, ওই জন্য কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিল। কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়ে চেষ্টা করেছিল ময়ূর সাজা, কিন্তু তার পাশে যখন একটা কাক ডেকে উঠেছিল কাকা করে, তখন সেই কাকটা অভ্যাসবশত কাকা করে ডেকে উঠেছিল, ধরা পড়ে গেছিল যে ময়ূর না, ও কাক। আমাদের এখানে রাজনৈতিক কাক শুভেন্দু অধিকারীর শখ হয়েছে অভিষেক ব্যানার্জিকে নকল করে ময়ূর হওয়ার। শখ কারুর থাকতেই পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি ধর্নায় বসছিলেন বাংলার মানুষের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা, আবাসের টাকা,
আর শুভেন্দু অধিকারী এখন ধর্নায় বসেছে নিজের পদটা যাতে থাকে। উচ্চ নেতৃত্বের কাছে এমন ঝাড় খেয়েছে, আজকে স্বপ্ন দেখছিল রাজ্য সভাপতি, সে আশা মায়ের ভোগে চলে গেছে জলাঞ্জলি হয়ে গেছে। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে ওর পদ বাঁচানোর জন্য এই নাটক, এই সস্তার নাটকে চিরে দিবে না। আমি যা খবর পাচ্ছি উপর মহলে ঝাড় খেয়েছে, দিল্লির নেতারা ওকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না। তাই জন্য ময়ূরপুচ্ছ কাক শখ হয়েছে ময়ূর হওয়ার। বাংলার মানুষ ওর চরিত্র জেনে গিয়েছে, ওই জন্য 18 থেকে 12 করে দিয়েছে। আপনি বার 400 পান না, 440 ভোল্টের ঠেকা দিয়েছে। ওই জন্য শুভেন্দু অধিকারীকে এই ধরনের সস্তার নাটক করে টিকতে হবে। এই নাটক আর বেশিদিন চলবে না। ধন্যবাদ অরূপ বাবু। কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। রবিবার তিনি দেখা করবেন, শুভেন্দু অধিকারী এমনই দাবি করেছেন, এবং 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করবেন তিনি। কোচবিহার যাওয়ার আগে বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনালাম। 100 জন আক্রান্তকে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে চান এবং ভোট পরবর্তী হিংসার প্রতিবাদেই এই ধর্ণা কর্মসূচি, এবং অনুমতির জন্য ইতিমধ্যেই পুলিশ কমিশনারকেও চিঠি দিয়েছেন এমনটাই জানান শুভেন্দু অধিকারী। তবে সেই চিঠির এখনো জবাব পাননি তিনি। তৃণমূলকে ধর্ণার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কেন দেওয়া হয়নি এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশ্যই শুভেন্দু অধিকারী প্রত্যেকটি কর্মসূচির দিকে আমাদের নজর থাকবে। অন্যদিকে ভোট মিটতেই নবান্ন রাজভবন সংঘাত একেবারে তুঙ্গে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। সমস্ত আক্রান্তরা যেতে পারবেন রাজভবনে, ততক্ষণ পুলিশ মন্ত্রী দেখা করতে পারবেন না, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন রাজ্যপাল। এবং রাজ্যপালের সঙ্গে রাজভবনে নিযুক্ত সব পুলিশ অফিসারকেও সরাতে হবে। কড়া বার্তা দিয়েছেন রাজভবনের পক্ষ থেকে। এই বার্তা দেওয়া হয়েছে। রাজ্যপাল কি গৃহবন্দী? আদালত বিস্ময় প্রকাশ করেছে। রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে বলেছে আদালত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, রাজভবনের পক্ষ থেকে যা যা বলা হয়েছে সেই সমস্ত বার্তাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অর্থাৎ রাজ্যপাল যা বলতে চেয়েছেন তার বক্তব্যে তিনি স্পষ্ট করেছেন যে কেউ দেখা করতে পারেন, রাজভবনে নিযুক্ত সব পুলিশ অফিসারকে সরাতে হবে, এ কথাও তিনি বলেছেন। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কটাক্ষ করেছেন। ঠিক কি বলেছিলেন গতকাল শোনাবো। I am more concerned about the people. What is of more relevance to me is that the innocent people have been prevented from meeting the governor, which is not a joke. And now that you have raised the issue once again, I am today going to write a letter in a sealed cover and send it to the Chief Minister herself, directly addressed to her about certain issues which now I am not revealing to you, but I can only reveal that my next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবারই রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর কথা ছিল তাদের, যদিও শেষ পর্যন্ত রাজভবনে ঢুকতে পারেননি তারা। আর সেই ঘটনার পর থেকেই এই পুরো বিষয়ের সূত্রপাত। ভোট মিটতেই নবান্ন রাজভবন সংঘাত তুঙ্গে এলো। আর এক্স হ্যান্ডেলে এই পোস্ট নিয়ে কৃষাণু মিত্র তৃণমূল মুখপাত্র তিনি ঠিক কি বলছেন, ফোন লাইনে কি প্রতিক্রিয়া তা শোনাবো। কি যে বলবো, এই যে এত নির্লজ্জ বেহায়া এই দলটা এবং এই দলের এই পদ্মপালগুলি, যে এরা এত বড় মানুষের রায়, যেখানে মানুষ এই ঔদ্ধত্যর বিরুদ্ধে রায় দিল, সারা দেশ জুড়ে দিল, বাংলা জুড়ে তো বিজেপিকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে, সেইখানে নির্বাচনে মানুষের রায়ের পরও এই ঔদ্ধত্য তারা পুনরায় দেখাচ্ছে। যেই রাজ্যপাল, যে রাজ্যপালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে রাজ্যের মহিলারা করেছে, সেখানে এই আস্পর্ধা তারা পায় কোথা থেকে? সেই পুনরায় রাজভবন, সেই পুনরায় কোর্ট ভিত্তিক এবং মিডিয়ার একাংশ, মানে বিজেপি যতক্ষণ না শূন্য হবে ততক্ষণ এর কোনো মীমাংসা হবে বলে আমার মনে হয় না। ভোট পরবর্তীতে নবান্ন রাজভবন সংঘাত একেবারে তুঙ্গে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। কি বললেন?
সমস্ত আক্রান্তরা যেতে পারবেন রাজভবনে, ততক্ষণ পুলিশ মন্ত্রী কিন্তু দেখা করতে পারবেন না। রাজ্যপালের সঙ্গে রাজভবনে নিযুক্ত সব পুলিশ অফিসারকে সরাতে হবে, এই বার্তা দেওয়া হয়েছে রাজভবনের পক্ষ থেকে। রাজ্যপাল কি গৃহবন্দী? আদালতও বিস্ময় প্রকাশ করেছে। রাজ্যপালের সঙ্গে যে কেউ দেখা করতে পারে এমনই বলেছে আদালত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজভবনের পক্ষ থেকেও। ভোট পরবর্তী হিংসা আক্রান্ত মানুষজনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা এবং সেই রাজ্যপালের কাছে সেখানে অভিযোগ জানানোর কথা ছিল, যদিও শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে পড়তে হয় তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হন শুভেন্দু অধিকারী এবং তারপরেই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। এবার রাজভবন যে সংঘাত, এ বিষয়কে কেন্দ্র করে সপ্তমে পৌঁছল। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, বিজেপির এই বক্তব্যকে যা আপনি শুনেছেন তার কিন্তু কটাক্ষ করেছে পাল্টা তৃণমূল, কি বলবেন গোটা বিষয়টা নিয়ে? দেখুন, আক্রমণকারী কি বলল ওটার কোনো গুরুত্ব নেই, কারণ যার বাড়িতে ডাকাতি হলো সেই বাড়ির লোকের কথা গুরুত্ব পাবে, ডাকাতের কথা কোনো গুরুত্ব পাবে না। যারা পশ্চিম বাংলাটা জুড়ে তাণ্ডব শুরু করেছে ডাকাতি আর হামলা, সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই এরা রাজনৈতিক দল নাকি না ডাকাত দল, এটাই আগে স্পষ্ট হওয়া দরকার। সেই কারণে যেভাবে রাজ্যপালের কাছে ভিকটিমদের আটকানো হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। মারবে, ধরবে, ঘর থেকে উচ্ছেদ করবে, তারপরও কমপ্লেন জানাতে পর্যন্ত দেবে না, এ কোন জাতীয় রাজনীতি চলছে? সেই কারণে আমরা মনে করি যে যা তৃণমূল কংগ্রেস করছে তা গণতন্ত্রের সীমারেখা সমস্ত লঙ্ঘন করে গিয়েছে এবং এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, গণতন্ত্র বিরোধী আখ্যা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখবো, রাজভবন যে সংঘাত, সেই সংঘাত আরো তুঙ্গে উঠল, কারণ ভোট মিটতেই কিন্তু যে পরিস্থিতি আমরা দেখেছি, যে ভোট পরবর্তী হিংসার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, যেখানে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা বারবার বলেছেন যে তৃণমূলের মদতে অর্থাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যপালের দ্বারস্থ হতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফিরলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মহেশতলার বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ক্ষতিগ্রস্ত বহুতল, আহত বাড়ির মালিক সহ একাধিক। মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার ঘটনা এবং সেখানে 4 তলার একটি বহুতলে আচমকাই পরপর দুটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে এবং বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। বহুতলের দেওয়াল ভেঙে রাস্তায় পড়ে, স্থানীয়রা বাড়ির মালিক সহ আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে যান 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রাস্তা শুরু হওয়ার কারণেই পুকুর থেকে পাম্পের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর কাজ করা হয়। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শুভ্রজিৎ, এই মুহূর্তে আগুন কি নিয়ন্ত্রণে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং ঘটনায় কি কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? হ্যাঁ দেখো, একেবারে আমি তোমায় প্রথমে জানিয়ে রাখবো যে মহেশতলার 11 নম্বর ওয়ার্ডে সকালে কিন্তু সকাল 7টা নাগাদ, যেটা স্থানীয়দের বক্তব্য যে সকাল 7টা নাগাদ কিন্তু এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের শব্দ তারা শুনতে পারে। এবং আমি তোমায় এখন একবার চিত্রটা দেখানোর চেষ্টা করব। যে ঘটনাস্থলে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই যে বহুতল, সেই বহুতলে দেখো তুমি যে জায়গাটি কিন্তু প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে, ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই জায়গাটি কিন্তু ঘিরে দেওয়া হয়েছে প্লাস্টিক দিয়ে। সেই জায়গাটিতে কিন্তু বিস্ফোরণ হয় এবং তোমায় জানিয়ে রাখবো যে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে যে অংশ, সেই আবাসনের যে অংশ, সেই অংশটুকু কিন্তু ভেঙে পড়ে রাস্তায়। এবং শুধু ভেঙে পড়ে তাই না, যেটা স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে যে এখান থেকে কিন্তু ইট বা যে নির্মাণ জিনিস যেগুলো ভেঙে পড়ে সেগুলো কিন্তু বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে এবং আহত হয় ঘরের মালিক সহ একাধিক। এবং স্থানীয়রা তড়িঘড়ি কিন্তু খবর দেয় দমকলে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। তবে রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে, যেটা দমকলের তরফে জানানো হয় যে রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে তাদের দমকলের ইঞ্জিন প্রবেশ করাতে সমস্যা হয়। তবে তারা পাম্পের মাধ্যমে স্থানীয় পুকুর থেকে জল দিয়ে সেই আগুন নেভাবার কাজ করে। বর্তমানে সমস্ত পরিস্থিতি
পরিস্থিতিটা কিন্তু নিয়ন্ত্রণে। এবং যারা আহত হয়, প্রায় 4 জন আহত হয়েছেন এমনই কিন্তু খবর দমকল সূত্রে, এবং তাদেরকে কিন্তু প্রত্যেককেই উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে রয়েছে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী, এবং যে জায়গাটি যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয় সেটি কিন্তু প্লাস্টিক দিয়ে সম্পূর্ণরূপে ঘিরে দেওয়া হয়েছে, এবং ঘটনাস্থলে পুলিশ রয়েছে, স্থানীয়রাও কিন্তু বহু লোক তারা দেখতে আসছেন। তবে এখন প্রশ্ন এটাই যে কি থেকে বিস্ফোরণ হলো, কিভাবে বিস্ফোরণ হলো, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণটা হলোই কিভাবে, গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে দমকলের আধিকারিকরা। ভাস্বতী। এবং সে জায়গায় এখনো পর্যন্ত দমকলের কর্মীরা তারা কি বলছেন, স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, এবং আশেপাশের কোনো বাড়ি সেগুলি কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, একেবারে যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে, দমকলের কর্মীরা যেটা বলছেন, তাদের যেটা প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার কারণ যেটা হতে পারে, ঘরের সকালের দিকে পুজো কারণে ধূপ যদি দেখানো হয়ে থাকে সে থেকে কিন্তু বিস্ফোরণ হতে পারে। এবং যেটা স্থানীয়রা বলছিল 2টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, কিন্তু দমকলের পক্ষ থেকে সেটি কিন্তু বলা হয় 2টি না, 1টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই কিন্তু সেই বিস্ফোরণ হওয়া যে সিলিন্ডার, সেই সিলিন্ডার কিন্তু পুলিশ উদ্ধার করেছে। যে সিলিন্ডারটি কিন্তু বিস্ফোরণ হয়েছে, দমকলের পক্ষ থেকে যেটা জানানো হয় যে 1টি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণ হওয়া সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, সেটি কিন্তু ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে, এবং ইতিমধ্যেই দমকল সেটা পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। একদমই ধন্যবাদ জানাবো। শুভ্রজিৎ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি, শুভ্রজিৎ চক্রবর্তী প্রতিনিধি ছিলেন সরাসরি ঘটনাস্থল থেকে। ধন্যবাদ শুভ্রজিৎ। মহেশতলায় পরপর 2টি সিলিন্ডার বিস্ফোরণ, ভেঙে পড়ে দেওয়াল। সাত সকালে মহেশতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে জখম হলেন 4 জন, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতায় একটি 4তলা বাড়ির একাংশ উড়ে গিয়েছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখবো। কলকাতায় চলল গুলি, বাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোলের জের। মির্জা গালিব স্ট্রিটে গুলি চালায় অভিযুক্ত সোনা। একদমই তাই, প্রকাশ্য দিবালোকে চলল গুলি। খাস কলকাতায় গুলি চালানোর ঘটনা, এবং সেখানে যে বিষয় নিয়ে উঠছে যে এক যুবক তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, বাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল, আর এই সামান্য গন্ডগোল থেকেই কিন্তু গুলি চলল খাস কলকাতায়। প্রকাশ্য দিবালোকে গুলি চলার ঘটনা সামনে আসছে, বাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল বাধে এবং সেই জায়গা থেকেই গুলি চালানো হলো খাস কলকাতায়। প্রকাশ্য দিবালোকে কলকাতায় চলল গুলি, বাইক ওভারটেক করা নিয়ে গন্ডগোল, এবং সেই গন্ডগোলের জেরে গুলি চালানো হলো মির্জা গালিব স্ট্রিটে। অভিযুক্ত সোনা গুলি চালায়, গুলিতে জখম এখলাস বেগ নামে এক যুবক। গুলিবিদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ঘটনার পরই পলাতক অভিযুক্ত সোনা। মির্জা গালিব স্ট্রিটের ঘটনা, একেবারে সাত সকালে এই ঘটনা ঘটে গেল। বাইক ওভারটেক করা নিয়ে বচসা, এবং তার জেরে গুলি করলো অভিযুক্ত সোনা, যে পলাতক। কলকাতায় চলল গুলি, মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনা সামনে আসছে, এবং ইতিমধ্যেই অভিযুক্তের যে খোঁজ পাওয়া গিয়েছে তার নাম সোনা, এমনটাই জানা যাচ্ছে। ঘটনার পর পলাতক অভিযুক্ত সোনা। মির্জা গালিব স্ট্রিটে গুলি চালায় ওই অভিযুক্ত। বাইক ওভারটেক করা নিয়ে বচসা, আর বচসার থেকেই গুলি চালানোর ঘটনা। গতকাল রাতে পার্ক স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে অশান্তি শুরু হয়। আশেপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন ওই এলাকায় 70 থেকে 80 জন চলে এসেছিল আশেপাশের এলাকা থেকে। রাত 12:30 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে দাবি। আসছি পরের খবরে। বসিরহাট আদালতে 3 জন সিবিআই আধিকারিক, কিছু নথি নিয়ে বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকরা। ইডির ওপর হামলার ঘটনায় বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকরা 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলা হয়। সেই হামলার ঘটনা আমরা কেউই ভুলবো না, তার কারণ হচ্ছে এই ঘটনার থেকেই কিন্তু পরপর যা যা হয় সন্দেশখালীতে তা আপনাদের সামনেও আমরা তুলে ধরেছি। শেখ শাহজাহান মাস্টার মাইন্ড, তিনি এখন তদন্তের কারণে জেলে রয়েছেন, এবং সব মিলিয়ে বসিরহাট আদালতে এই 3 জন সিবিআই আধিকারিক যাদের ওপর হামলা হয়, কিছু নথি নিয়ে বসিরহাট আদালতে সিবিআই আধিকারিকরা যান। ইডির ওপর হামলার ঘটনায় বসিরহাট আদালতে আজ সিবিআই আধিকারিকরা গিয়েছিলেন। সেই ঘটনা মনে করিয়ে দিলাম আপনাদের। 5ই জানুয়ারি সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনা। আরো বিস্তারিত জানবো, সঞ্জিত চক্রবর্তী রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, ইডি আধিকারিক 3 জন ইডি আধিকারিক তারা প্রয়োজনীয় নথি নিয়ে বসিরহাট আদালতে এলেন, কি কি বিষয় আদালতে তুলে ধরা হলো, কি জানা যাচ্ছে? হ্যালো,
ইতিমধ্যে তুমি জানো যে সন্দেশখালী কাণ্ড নিয়ে রীতিমতো এই তদন্তভার নিয়েছে সিবিআই আধিকারিকরা, সেই ধাপে ধাপে এগোনোর চেষ্টা করছে। তুমি চলতি মাসের 5ই জানুয়ারি যেভাবে সন্দেশখালী এখনজিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিল, সেই তদন্তভার কিন্তু সিবিআই নিয়েছিল। সেই সিবিআই আধিকারিকরা কিন্তু এই দ্রুত এই মামলার কিন্তু ইতিমধ্যে চার্জশিট দিয়েছে। বিশেষ করে শেখ শাহজাহান, শেখ আলমগীর, শিবপ্রসাদ হাজরা এবং দিলদার বক্স মোট 7 জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও কিন্তু এই তদন্তে কিন্তু নতুন নতুন তথ্য কিন্তু তারা তদন্তকারীরা হাতে পেতে চাইছে। পাশাপাশি তুমি এর দিকটাও দেখতে গেলে অর্থাৎ ইডি আধিকারিকরা কিন্তু এই 3 জন, বিশেষ করে শেখ শাহজাহান, শেখ আলমগীর, শিবপ্রসাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ব্যাংশাল কোর্টে। এই একদিকে সিবিআই আধিকারিকরা তদন্ত করছে, অন্যদিকে ইডি আধিকারিকরা। রীতিমতো এই দুটো মামলার কেসে আজকে বিশেষ করে সিবিআই যে আধিকারিকরা আজকে বসিরহাট মহকুমা আদালতে আসে এবং সেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দেয় সন্দেশখালী কাণ্ড নিয়ে। ইতিমধ্যে তুমি জানো একাধিক বিশেষ করে বেশ কিছু কাগজপত্র আজকে নিয়ে আসে এবং যেখানে বিশেষ করে মল্লিকপাড়া অর্থাৎ সরবেরি আগারাটি বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল, সেই অস্ত্রের ব্যাগ নিয়ে কিন্তু সরাসরি আজকে আদালতে উপস্থিত হন এবং উপযুক্ত নথিপত্র নিয়ে তারা আসেন। এখনো পর্যন্ত যেটা সিবিআই সূত্রে খবর যে ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে ইতিমধ্যে একাধিক ধারা মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে একটা মামলা অর্থাৎ 58 ও 59 অর্থাৎ নেজারের যে 8 নম্বর কেসে কিন্তু শেখ শাহজাহানকে জামিন দিল এবং 9 নম্বর কেস সহ একাধিক মামলা রয়েছে যেখানে গুরুতর অভিযোগ রয়েছে। সেই অভিযোগের মামলাগুলো কিন্তু ধাপে ধাপে বিচার প্রক্রিয়া শুরু হবে। যেহেতু চার্জশিটের ওপরে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, তার উপরে বিচার প্রক্রিয়া শুরু হবে। এখন নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটা সময় বলবে। ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু বসিরহাট আদালতে তারা হাজির হয়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে। এবার পরবর্তী সময় শুনানির পরে জানা যাবে কি কি অভিযোগ, কি আদালতে তাদের আর কি অভিযোগ রয়েছে, কিসের ভিত্তিতে আজকে আদালতে তারা হাজির হয়েছে সেই নথিপত্র নিয়ে, সেটাও তদন্তকারীরা ধাপে ধাপে জানা যাবে। ধন্যবাদ সঞ্জীব। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো ভাস্বতী, ভোটে বাংলায় বিপর্যয়, তাই ময়না তদন্তের জন্য বঙ্গ বিজেপি আজ সল্টলেকের বিজেপি দপ্তরে বৈঠকে বসছে। বৈঠকে থাকছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে ডাকা হয়েছে। রাজ্য সভাপতি পদে কি তাকে ফেরানো হবে, এই প্রশ্ন কিন্তু বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে। বৈঠকে থাকতে চলেছেন সুকান্ত মজুমদার। পর্যালোচনা বৈঠকে থাকবেন না শুভেন্দু অধিকারী, তার কারণ পূর্ব নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে যাচ্ছেন শুভেন্দু। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, কখন হবে এই বৈঠক, কি বিষয় আলোচনা হবে এই বৈঠকে, কি জানা যাচ্ছে? দেখো, বিজেপি সূত্রে খবর যে আজ যে বৈঠকটি হবে সেই বৈঠকে যেমন থাকবেন দিলীপ ঘোষকে ডাকা হয়েছে, পাশাপাশি ডাকা হয়েছে জ্যোতির্ময় মাহাতো, এছাড়াও ডাকা হয়েছে ফালাকাটা যিনি বিধায়ক রয়েছেন বিজেপি, তাকেও ডাকা হয়েছে এবং বিজেপি নেতৃত্ব থাকবে এবং যতদূর সম্ভব সেখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে থাকতে পারে। মূলত নির্বাচনের ফলাফল নিয়ে গতকালই একটি বৈঠক হয়েছে বিজেপি নেতৃত্বের মধ্যে এবং সেখানে ফলাফল নিয়ে চূড়ান্ত বিশ্লেষণ করা হয়েছে। কেন এই রকম ধরনের বিপর্যয় হলো, যদিও বিজেপির একটা অংশ বলার চেষ্টা করছে যে ভোটের শতাংশ তাদের বেড়েছে আগের থেকে এবং যদি তুমি বল তাদের বক্তব্য যে বিধানসভা অনুযায়ী তাদের কিন্তু সিটের সংখ্যাও বেড়েছে, অর্থাৎ 92টা সিটে তারা এগিয়ে রয়েছে, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। কিন্তু দেখা যাচ্ছে 2019 সালে বিজেপিতে রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষ থাকাকালীন যে ফল হয়েছিল, অর্থাৎ 18টা সিটে তারা জয়লাভ করেছিল লোকসভার সিটে, সেই জায়গায় দাঁড়িয়ে এইবারে কিন্তু সেক্ষেত্রে সেটা নেমে এসে দাঁড়িয়েছে 12টা। সেই সময় নেমে এসে দাঁড়িয়েছে যেই সময় কিনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারংবার এসছে, প্রচার করেছে, টার্গেট বেঁধে দিয়েছিল আগে থেকে 35টি আসনে। প্রধানমন্ত্রী শেষ নির্বাচন অফার আগে জানিয়েছিলেন যে এবার সব থেকে ভালো ফল হবে দেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিজেপি। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আসন কমে যাওয়া এবং তার পরবর্তীকালে দেখা গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্দল বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে। দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর দিলীপ ঘোষের যে কেন্দ্র ছিল মেদিনীপুর, সেখান থেকে মেদিনীপুর থেকে সরিয়ে তাকে দেওয়া হয়েছে নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, সেখানে তিনি হেরেছেন। মেদিনীপুর কেন্দ্র যেটা বিজেপির হাতে ছিল সেখানে অগ্নিমিত্রা পালকে দেওয়া ছিল, তিনিও হেরেছেন। অর্থাৎ যে সিটে
জয়ী সিট সেই সিটটা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ কিন্তু বিভিন্ন মন্তব্য করেছে, বিস্ফোরক মন্তব্য করেছে এবং তার নিশানা কিন্তু একদিকে বলা যেতে পারে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির এক অংশের নেতৃত্বে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আজকের এই বৈঠক দিলীপ ঘোষকে ডাকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এই বৈঠকের মধ্যে বিজেপির রাজ্য সভাপতির ভার কার হাতে যাচ্ছে, দিলীপ ঘোষের কি প্রত্যাবর্তন হচ্ছে, এই বিষয়গুলো আজকের বৈঠকে স্থির করা হবে। একদম দেখো, কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, কিন্তু এটা ঠিক যে আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে দিলীপ ঘোষকে একটা অংশকে রীতিমধ্যেই আওয়াজ তুলেছে যে দিলীপ ঘোষকে তারা আজ রাজ্য সভাপতি চায়, আবার অপরদিকে কিন্তু একটা অংশ চাইছে দিলীপ ঘোষ যেভাবে বাইরে মন্তব্য করছে দল বিরোধী, যাদের দলের ক্ষতি হচ্ছে তাকে সতর্ক করা হোক বা তাকে বয়ান করা হোক। এবং এইটাও হতে পারে, অর্থাৎ দুটোই সম্ভাবনা রয়েছে, নয় বিজেপির গুরুত্ব পেয়ে বাড়তে পারে দিলীপ ঘোষের বা সতর্ক করতে পারে। এখন দেখার বিষয়, রাজনৈতিক মহলে এটাই আছে দেখার বিষয় যে আজকের বিজেপির আলোচনায় কি হয়, কারণ শেষ সিদ্ধান্ত নেবে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখা যাক রাজ্য নেতৃত্ব কি করে, কেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও কিন্তু এই বৈঠকে থাকবে বলে শোনা যাচ্ছে। একদমই, ধন্যবাদ জানাবো দেবাশিস দা। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন। অবশ্যই এই বৈঠকের দিকে আমাদের নজর থাকছে। এবার যে খবরে নজর রাখবো, এবার অন্তর্ঘাতের তত্ত্ব শতাব্দীর মুখে। যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, কিন্তু এবার থেকে তাদের তাড়ানো হবে। খয়রাশোলে এরমই বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় বীরভূম কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের মুখে। আর এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরে যথেষ্টই অস্বস্তি তৈরি হয়েছে, কারণ অন্তর্ঘাতের তত্ত্ব এবার শতাব্দীর মুখে। যারা দলে থেকে আগে বেইমানি করতো তাদের সরানো হতো না, কিন্তু এবার থেকে সরানো হবে, এমনই বিস্ফোরক মন্তব্য করল বীরভূমের জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। বেইমানদের এবার তাড়ানো হবে, একেবারে বিস্ফোরক মন্তব্য শতাব্দী রায়ের। শুনবো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে কথা বলেছেন তাতে একেবারে স্পষ্ট অন্তর্ঘাত তত্ত্ব শতাব্দী রায়ের মন্তব্যে। আর কি স্পষ্ট করতে চাইলেন তিনি? হ্যাঁ দেখো মধুমতি, সকাল থেকে যে খবরে আমরা পেয়েছি, বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় তিনি গতকালকে বীরভূমের খয়রাশোলে গোষ্ঠডাঙ্গাল যে মাঠ, সেখানেই দলীয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে দলেরই কর্মীদের বিরুদ্ধে যে বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন, যা নিয়ে বীরভূম জেলার রাজনৈতিক মহলে বিশেষ করে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গেছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই তুমি যে প্রশ্নটা করলে যে তিনি ঠিক কি ব্যক্ত করতে চেয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে, তিনি কি বলতে চেয়েছেন, দেখো শতাব্দী রায় তিনি যেটা বলতে চেয়েছেন, তিনি তার বডি ল্যাঙ্গুয়েজ, শরীরী ভাষায় তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসে এই প্রথম সম্ভবত একটা নতুন ভাবনা, সেটা হচ্ছে দলের যারা বুথ সভাপতি তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। অর্থাৎ তৃণমূলের এটা যখন নতুন ট্র্যাডিশন, নতুন ভাবনা যে বুথের কর্মীরাই তো মূল সৈনিক, তারা দলকে জিতে নিয়ে আসে, তাদের যেমন সম্মাননা দেওয়া হচ্ছে, অন্যদিকে অবশ্যই আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলতে চাইছেন, সেটা যে দলে থেকে যারা বেইমানি করেছে তাদের আগে দলের থেকে তাদেরকে দলে তাড়ানো হতো না, কিন্তু যারা বেইমানি করেছে তাদের এবার দল থেকে তাড়ানো হবে। স্পষ্টভাবে শতাব্দী রায় তৃণমূলের নবনির্বাচিত চতুর্থবারের বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় এই বক্তব্য যখন দেখেছে, তখন অবশ্যই এই বক্তব্যকে ঘিরে রীতিমতো বিশেষ করে কেষ্টহীন, অনুব্রত মণ্ডলহীন বীরভূম জেলায় তৃণমূলের অন্দরেই কিন্তু একটা শোরগোল পড়েছে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো অবশ্যই শতাব্দীর এই বক্তব্য সামনে আসছেই বিশেষ করে যারা তৃণমূলের অন্দরে রয়েছে, তৃণমূলের দলীয় কর্মী, তাদের মধ্যে একটা জল্পনা যে এরকম ধরনের মন্তব্যকে ঘিরে রীতিমতো রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। তার কারণ দেখো কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে আসছে। প্রথমত হচ্ছে শতাব্দী রায় তিনি যে মন্তব্য করেছেন, এটা তিনি কি তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে তিনি কি ব্যক্ত করেছেন, নাকি এই যে তার উক্তি বা বক্তব্য এটাকে দলের সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সর্বোচ্চ যারা রয়েছেন তারা কি এটাকে একদমই, অর্থাৎ সেই জায়গা থেকে শতাব্দী রায়ের যে মন্তব্য, যেমনটা তুমি বললে যে দলের অন্দরে কিন্তু একটা অস্বস্তি তৈরি করেছে। ধন্যবাদ জানাবো তোমায়, মনা বীরবংশী প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কি বলেছেন শতাব্দী রায় খয়রাশোলে, শোনাবো আপনাদের। যারা যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যারা বিরোধীতে সমান, বিরোধীরা থাকুক আমি হাত মেলাবো, গলা মেলাবো,
তারা বিরোধীদের কাছে আমি সম্মান করি, যে তাদের সাহস আছে, হিম্মত আছে বলার যে আমি বিরোধিতা করছি ভাই, আমি বিরোধী দলের সমর্থক। দলে থেকে হিন্দুদের কাছে গিয়ে বলবে বিজেপিকে ভোট দাও, মুসলিমদের কাছে গিয়ে কংগ্রেসকে ভোট দাও, দলের পজিশন হোল্ড করবে, অথচ এইটুকু হিম্মত নেই দিনের বেলা বলা যে আমি তৃণমূল করব না ভাই, আমি বিজেপি করব কিংবা কংগ্রেস করব। আপনাদের শোনালাম বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়, এবং যেখানে তিনি বলেছেন যারা দলে থেকে বেইমানি করছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। লোকসভা ভোটে ভালো ফল করার জন্য বুথ কর্মীদের সম্মাননা কর্মসূচি নিয়েছিলেন তৃণমূল, আর সেখান থেকে এই মন্তব্য করেছেন শতাব্দী রায়। বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিকাশবাবু, কলকাতা টিভিতে স্বাগত জানাবো আপনাকে। এবং যে মন্তব্য শতাব্দী রায় করেছেন, যেখানে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে আসছে, যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, কিন্তু এবার থেকে তাড়ানো হবে, কি বলবেন আপনি? দেখুন, শতাব্দী যেটা বলেছে সেটা যদি কেউ দলে থেকে দলের বিরুদ্ধাচরণ করে থাকে বা অন্য কোনো দলকে সাপোর্ট করে থাকে, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তবে এটা আমরা নিশ্চয়ই তদন্ত সাপেক্ষে হবে। কোর কমিটিতে অভিযোগ এলে আলোচনা হবে। এই আলোচনা আমরা আমাদের রাজ্য স্তরে পরামর্শ নেব এবং সেখানে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ হবে। সেক্ষেত্রে বিকাশবাবু, আপনি মনে করছেন যে দলে অন্তর্ঘাত রয়েছে এবং যারা অন্তর্ঘাত এই করছে এবং দলে থেকে বেইমানি করছে তাদের কি কোনোভাবে দল চিনতে পেরেছে, চিহ্নিত করতে পেরেছে? সেটা দেখতে হবে। আমাদের কর্মীরা তো ওখানে আছে, আমাদের ওখানে নেতৃত্বরা আছে, তাদের কাছ থেকে আমরা রিপোর্ট নেব। রিপোর্ট নিয়ে যদি সঠিক সেটা হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সেক্ষেত্রে শতাব্দী রায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের সঙ্গে কি আপনি সহমত পোষণ করছেন? দেখুন, শতাব্দীর সহমত একটা জায়গায়, যেটা হচ্ছে যদি কেউ দলীয় সংঘাত বিরুদ্ধে সংঘাত করে থাকে, দলের বিরুদ্ধে কাজ করে থাকে, সেটা যদি প্রমাণ সাপেক্ষ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের উচ্চ নেতৃত্ব এই বিষয়টাকে কিভাবে দেখছে, তারা কি পদক্ষেপ নেবে এই বিষয়ে? দেখুন, এটা একটা দল তো একটা সিদ্ধান্ত আমাদের জানাবে, আমাদের নির্দেশ দেবে, সেই নির্দেশ মোতাবেক কাজ হবে। অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী ছিলেন ফোন লাইনে। ভোট কর্মীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজকে শতাব্দী রায় মন্তব্য করেন, এই যে শংসাপত্র দেওয়া হলো তা আমার ধারণা আগে কখনো দেওয়া হয়নি, কিন্তু এখন হচ্ছে। তৃণমূলের নতুন ভাবনার পরিচয় এটাই, যেগুলো আগে হয়নি এখন হবে। আগে হয়নি এখন হবের মধ্যে একটা হচ্ছে যারা দলে থেকে বেইমানি করেছে তাদের আগে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। শতাব্দীর এই মন্তব্যে হাততালিতে ফেটে পড়ে গোটা মঞ্চ। যে ঘটনা ঘটেছে, যে মন্তব্য শতাব্দী রায় করেছেন, ঠিক সেই মুহূর্তের যা ছবি, যা বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ তার এই মন্তব্য থেকে কিন্তু সামনে এলো দলে অন্তর্ঘাতের তত্ত্ব। এবং আমরা যেমনটা কথা বললাম বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের সঙ্গে, এবং তিনি যেমনটা জানালেন যে দলের উচ্চ নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দলে যদি কেউ বেইমানি করে থাকে এবং দলের বিরুদ্ধে যদি দল বিরোধী কোনো কাজ করে থাকে, তাহলে অবশ্যই উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবেন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, একনাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত পরিস্থিতি সিকিমে। প্রাকৃতিক দুর্যোগের কবলে সিকিম, লাগাতার ধসে মৃত্যু হয়েছে 6 জনের। উত্তর সিকিমে আটকে পড়েছেন অন্তত 1200 জন পর্যটক। ভারতীয় বায়ুসেনার সাহায্য চাইল সিকিম সরকার। উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের এয়ারলিফটের উদ্যোগ নেওয়া হয়েছে। কৌস্তব ভৌমিক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। কৌস্তব, বহু পর্যটক এবং এ বাংলারও বহু পর্যটক আটকে পড়েছেন সিকিমে, কি ব্যবস্থা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে এই মুহূর্তে, সেখানের পরিস্থিতি কি? দেখো, সিকিম সরকারের তরফ থেকে আমরা যেটা খবর পাচ্ছি যে বায়ুসেনার কাছে একটি
আবেদন করা হয়েছে যাতে যেই সমস্ত পর্যটকরা আটকে রয়েছে সিকিমের বিভিন্ন এলাকায়, মূলত উত্তর সিকিমে, সেখান থেকে যাতে তাদেরকে নিরাপদে নিয়ে আসা হয়। তোমাকে বলে রাখবো, প্রায় 1200 জনের মতো পর্যটক এখনো আটকে রয়েছে বলে খবর, এবং এর মধ্যে বেশিরভাগ পর্যটক কিন্তু এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, পাশাপাশি 10 থেকে 15 জন বিদেশি পর্যটকও কিন্তু রয়েছে। যাতে তারা কোনো রকম ভাবে তাদের ঝুঁকি না হয়, তাদের কোনো রকম সমস্যা না হয়, সেই দিকে কিন্তু সিকিম সরকারের তরফ থেকে নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি আটকে থাকা পর্যটকদের খাবার ব্যবস্থা থেকে শুরু করে সবটাই করা হচ্ছে। আরো একটি বিষয়, সিকিম সরকারের তরফ থেকে সেই সমস্ত পর্যটকদের কাছে জানানো হয়েছে তারা যাতে কেউ নিজেদের উদ্যোগে ফেরার চেষ্টা না করে, এবং সিকিম খুব দ্রুত যদি আবহাওয়া ঠিক হয়ে যায় তাদেরকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এবং সবথেকে যে বড় বিষয়, গতকাল থেকে যে খবর পাওয়া যাচ্ছে, গতকাল রাতের থেকে যে এখনো কিন্তু সেইভাবে বৃষ্টিপাত সিকিমে হচ্ছে না, আর এই কারণে কিন্তু তিস্তানের জলস্তর অনেকটা নেমে গেছে এবং আবহাওয়া অনেকটা ঠিক হওয়ার পথে। তাই এরকম পরিস্থিতিতে কিন্তু এয়ারলিফট করা যেতেই পারে। তবে যদি ফের একবার বৃষ্টিপাত শুরু হয় তবে কিন্তু উদ্ধার কাজ থেকে শুরু করে বিভিন্ন যেরকম কাজ রয়েছে, রাস্তাঘাট মেরামত থেকে শুরু করে সমস্ত কাজে কিন্তু বেগ পেতে হতে পারে। কাজে আবহাওয়া কোন দিকে যায় তার উপরে কিন্তু সমস্তটা নির্ভর করছে। একদমই, ধন্যবাদ কৌস্তব। আলিপুরদুয়ারের দিকে নজর রাখবো ভাস্বতী। প্রবল বৃষ্টি সেখানে পুরসভার 17 নম্বর ওয়ার্ড এলাকায় নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত স্বাভাবিকভাবে এলাকার বাসিন্দারা। প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয় ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, তাই বর্ষার শুরুতেই বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী হওয়ার আতঙ্কে কয়েক হাজার পরিবার। এলাকায় উঁচু নদীর বাঁধ তৈরির দাবি করেছেন স্থানীয়রা। আলিপুরদুয়ার 17 নম্বর ওয়ার্ড এলাকায় 9 নদীর বাঁধ পরিদর্শন করলেন আলিপুরদুয়ার পুরসভার ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী এবং দ্রুত সমস্যা সমাধানে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে ওই ভগ্ন বাঁধ পরিদর্শন করেন তিনি। দেখছেন সেই ছবি, নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে এই বিপত্তি হয়েছে। অজয় শাহ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অজয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, গত 2-3 দিন থেকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মুষলধারে বৃষ্টি হচ্ছে, সারা রাতভর বৃষ্টি হচ্ছে। এর কারণে কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি উৎপন্ন হতে শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গার বাঁধ ভাঙতে শুরু হয়েছে। আলিপুরদুয়ার পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের এলাকার নোনাই নদীর বাঁধেও একাংশ ভেঙে গিয়েছে। এর ফলে এলাকার বাসিন্দারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। বাসিন্দারা জানান, প্রতি বছর কিন্তু বর্ষার সময় গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবার বর্ষা শুরু হওয়ার আগেই কিন্তু বাঁধ ভেঙে যাওয়াতে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েছেন। যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আলিপুরদুয়ার 17 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর বা আলিপুরদুয়ার পৌরসভার যে ভাইস চেয়ারম্যান রয়েছেন তিনি ঘটনাস্থল পরিদর্শন করছেন। পরিদর্শন করার পাশাপাশি তিনি গোটা স্থিতির উপরে নজর রাখছেন। ধন্যবাদ অজয়। কথা বললাম আমাদের প্রতিনিধি অজয় শাহর সঙ্গে। নোনাই নদীর বাঁধের একাংশ ভেঙে বিপত্তি। স্থানীয় বাসিন্দারা তারাও যথেষ্ট আতঙ্কিত হয়েছেন। নদী বাঁধ তৈরির দাবি জানিয়েছেন তারা। প্রতি বছর বর্ষার সময় জলমগ্ন হয় ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা, তাই বর্ষার শুরুতেই বাঁধ ভেঙে যাওয়ায় বানভাসী হওয়ার আতঙ্কে কয়েক হাজার পরিবার। এলাকায় উঁচু নদীর বাঁধ তৈরির দাবি এলাকার বাসিন্দাদের। আর আরো বড় ভাস্বতী, আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।